আপনারা আন্দোলন জারি রেখেছেন। এই আন্দোলনে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আস্থা বলুন, ভরসা বলুন, কার উপর বেশি রাখছেন? আদালত, সরকার এবং প্রশাসন, নাকি বৃহত্তর নাগরিক সমাজ? দেখুন, সরকারের উপর আশা ভরসা কি করে রাখা যায় বলুন তো? যেখানে দিনের পর দিন তারা এই কাণ্ড ঘটিয়ে চলেছে, সেখানে সরকারের উপর আশা ভরসা কিভাবে রাখবো? রাখতে তো চাই, কিন্তু কিভাবে রাখবো? এটা কি সম্ভব? দিনের পর দিন তারা আরো মানে খারাপ থেকে খারাপতর অবস্থা করে চলেছে আমাদের। সেখানে কিভাবে তাদের উপর আস্থা রাখতে পারি? আদালতের কথা বলছেন, আদালতের উপরই বা কিভাবে আস্থা রাখি, যেখানে আদালতের কাছে সিবিআই তাদের নথি বা তাদের যে সমস্ত এভিডেন্স, প্রামাণ্য এভিডেন্স, সেগুলো দিয়ে দেখিয়ে দেয় যে এতজন যোগ্য, এতজন যোগ্য নয়। এদের বিরুদ্ধে ওএমআর ম্যানিপুলেশনের নাম ছিল, এদের র্যাঙ্ক জাম্পে নাম ছিল, এদের আউট অফ প্যানেলের নাম ছিল, এদের সাদা খাতায় নাম ছিল। বাকি এদের বিরুদ্ধে কোনো এলিগেশন পাওয়া যায়নি, এরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও বিচারকের সেটা ঠিক মর্জি মতো হলো না। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ যখন রায় দিল, সেখানে তারা অযোগ্যদেরকে সরিয়ে দিল, যোগ্যদের চাকরিতে বহাল রাখলো। ডিভিশন বেঞ্চেও তাই করলো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টে যখন ডিভিশন বেঞ্চ হলো, সেখানেও তাই হলো। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ঘুরে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরেকবার এলো, তখন সেখানে পুরো প্যানেলটা বাতিল। তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে বিচারপতিদের মনের ওপর বা বিচারপতিদের চিন্তা ভাবনার উপর আপনার বিচারটা ফ্ল্যাকচুয়েট করছে। তা বিচারপতিদের চিন্তা ভাবনার উপর যদি ফ্ল্যাকচুয়েট করে, সেখানে এতগুলো মানুষ, এই 26,000 মানুষ, তাদের লাইফ আছে, তাদের ফ্যামিলি আছে। এই জিনিসটা শুধুমাত্র বিচারপতিদের চিন্তাধারা বা মন, যে মনন, সেই মননের উপর ডিপেন্ড করছে, বা যাতে তাদের যে চিন্তা ভাবনা সেটার উপর ডিপেন্ড করে এতগুলো মানুষের ভাগ্য নির্ধারণ হচ্ছে। তো এইখানে বিচার ব্যবস্থার উপরেই বা কিভাবে আস্থা রাখা যায়? কিন্তু কিছু করার নেই। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশের সংবিধান, সেই সংবিধানের প্রতি, সেই সংবিধানের একটা পার্ট বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই হবে, কিছু করার নেই। ইচ্ছে না থাকলেও, ভালো না লাগলেও আপনাকে আস্থা রাখতে হবে, কারণ এটাই সংবিধান, এটাই আপনার দেশ। আর পরে রইল নাগরিক সমাজ। হ্যাঁ, নাগরিক সমাজ অবশ্যই সঙ্গে আছে। কিছু মানুষ যারা দেখছেন কিভাবে আমরা সাফার করছি, তারা অবশ্যই সঙ্গে আছেন। আমরা যখন আন্দোলন করছিলাম, অনশন করছিলাম, সেই দিনগুলোতেও তারা সঙ্গ দিয়েছেন, বিভিন্নভাবে হেল্প করেছেন। কিন্তু এটা হচ্ছে সমাজের একটা পার্ট, একটা নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ যারা অবশ্যই আমাদের সঙ্গে আছে। কিন্তু সমাজের আর একটা পার্ট আছে, যেটাকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট যদি ফলো করেন। সেখানে যখন যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি যাওয়ার যখন কোনো খবর সেখানে পোস্ট করা হয়, কোনো ইউটিউব ভিডিও বলুন বা কোনো সে নিউজ চ্যানেলের ভিডিও বা ছবি বা লিঙ্ক বা পোস্ট, কোনো কিছু দেখলেই বুঝতে পারবেন সেখানে যে কমেন্ট সেকশন থাকে, সেখানেও তো একটা বিরাট সংখ্যক মানুষ কমেন্ট করে। সেগুলো দেখলেও জনগণের একটা মন সম্পর্কে বোঝা যায়। একটা বিশাল শ্রেণীর মানুষ, তারা এই বিষয়টাতে খুশি যে এদের চাকরি গিয়েছে, শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে, খুব ভালো, দারুণ হয়েছে। ফলে তাদের কমেন্ট গুলো দেখলে বোঝা যায় যে সেখানে একটা হতাশা লাগে। অবশ্যই কিছু সংখ্যক, সবাই নয় এটা, বেশিরভাগ নাগরিক সমাজ পাশে আছে, যাতে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা অংশ যে পাশে নেই এবং তারা এই জিনিসটা যে বেশ উপভোগ করছে, সেটাও বোঝা যায়। ফলে একটা ত্রিমুখী আক্রমণের মাঝে আমরা পড়ে আছি। বৃহত্তর নাগরিক সমাজের কাছে কিভাবে পৌঁছতে পারেন, কিছু কি ভাবনা চিন্তা রয়েছে? বৃহত্তর নাগরিক সমাজের কাছে পৌঁছানো বা না পৌঁছানো, তার থেকেও মেইন আমাদের কাছে যেটা ইস্যু, আমি যেটা প্রথমেই বললাম, আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছি, যোগ্যভাবে আমরা চাকরি পেয়েছি, কোনো কাউকে টাকা দিয়ে বা ঘুষ দিয়ে, কাটমানি দিয়ে এসব কোনো কিছু করে চাকরি পাইনি। আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। সেই চাকরি সরকারের দোষের কারণে গেছে, সরকারকে দায় নিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটা আমাদের দাবি। এবং এটার লক্ষ্যে আমরা ক্রমাগত আন্দোলন বা অন্যান্য কর্মসূচি করেছি। এবার এটার মাধ্যমে নাগরিক সমাজ দেখেছে, যতটা দেখেছে, ভবিষ্যতেও যদি দেখে দেখবে, এটুকুই। আমরা আলাদা করে তো ওইভাবে নাগরিক সমাজকে গিয়ে ওইভাবে বলতে পারি না যে আমাদেরকে বাঁচান। আমাদের নিজেদের সমস্যা, আমাদের নিজেদের খিদে, আমাদের নিজেদেরকেই তুলে ধরতে হবে, সেটাই আমরা করছি।